দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছেন মাহমুদ কমল, সিনিয়র রিপোর্টার, পাঁচরাঙ্গা টেলিভিশন। মাহমুদ কমল, আপনাকে সংবাদ বিশ্লেষণে স্বাগত। আমরা মূলত এখানে দিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলাপ করি এবং সেখানকার যে আসলে বিস্তারিত আলাপ করার চেষ্টা করি। দর্শকরা নিশ্চয় জানতে চান যে একটি সংবাদের ভিতরকার সংবাদ আসলে কি হয়েছে। আজকে আমরা আপনার সাথে যে ব্যাপারটি আলাপ করতেছি, দর্শকদেরকে আগে একটু জানিয়ে রাখতে চাই যে আপনি স্বাস্থ্য খাতে লম্বা সময় ধরে, অর্থাৎ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাত নিয়ে সংবাদ সংগ্রহ করেন, দর্শকদেরকে জানান, খুঁটিনাটি সব বিষয়ে মোটামুটি আপনার দারুণ আইডিয়া আছে। মাহমুদ কামাল, আজকে স্বাস্থ্য খাত যে সংস্কার কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করেছে, আপনি সেখানে ছিলেন, সেই সংবাদটি আপনি কভার করেছেন। আসলে আমি যদি বলি আপনাকে, এই যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছে সেটি নিয়ে যদি বলি নতুনত্ব কি পেয়েছেন বা এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করুন বা কি দেখছেন আপনি? ধন্যবাদ আনোয়ার। একটি বিষয় হচ্ছে যে এই স্বাস্থ্য খাতের যে সমস্যাগুলো, আপনি হয়তো এমন কিছু খাত আছে সেটার সাথে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু স্বাস্থ্য খাত এমন একটা খাত যেটার সাথে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবেই একদম সরাসরি সম্পৃক্ত। সেটা একটা ফার্মেসিতে ওষুধ কেনা থেকে শুরু করে একদম হাসপাতালের একটা ছোট টেস্টের বেলায় যদি বলি, তো এত ক্লোজলি কিন্তু আসলে কোনো একটা খাতের সাথে খুব কম সম্পৃক্ত। আরও আছে বিদ্যুৎ, গ্যাস বা পানি, ঠিক তেমনইভাবে স্বাস্থ্য খাত একই রকম। যার কারণে মানুষ যখন নাকি স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট যে কোনো একটা সেবা নিতে যায় বা একটা সেবা সে কিনতে যায়, ওষুধের কথাও যদি বলি, তাহলে সে কিন্তু সেই ঘাটতিগুলো কিন্তু সে ধরতে পারে। সেটা একদম ওষুধের দাম বৃদ্ধি থেকে শুরু করে এবং ওষুধের সহজলভ্যতা থেকে শুরু করে। সুতরাং মানুষের মনে কিন্তু এই বিষয়টি নিয়েও একটা ভালো পর্যালোচনা আছে যে আমার আসলে কোন সেবাটা দরকার এবং সেটা কোন পর্যায়ে দরকার, কতটুকু সহজে সেটা দরকার। যার কারণে এই স্বাস্থ্য খাত সংস্কার কমিশন নিয়ে কিন্তু একটা বড় জল্পনা কল্পনা সবকিছুই ছিল। এবং একটি বিষয় হচ্ছে যে এই যে বিষয়গুলো যে হ্যাঁ এই স্বাস্থ্য সেবা নিতে যে মানুষও কিন্তু একটা ধারণা করে যে হ্যাঁ কোথায় কোথায় ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো কিভাবে পূরণ করা দরকার। আপনি দেখবেন যে স্বাস্থ্য খাত কমিশন কিন্তু একটা জরিপও করেছে বিএসএস এর মাধ্যমে, যেই স্ট্যাটিস্টিক্স বেশ কিছু আমরা পেয়েছি। সেখানে মানুষই কিন্তু বলছে যে হ্যাঁ ওষুধের মূল্য এবং চিকিৎসা সেবা এগুলো যেটা দেখা গেছে 95%-এরও বেশি মানুষই কিন্তু বলছে যে হ্যাঁ এই যে এই মূল্যগুলো আসলে কমানো দরকার, এই ডায়াগনস্টিক সেন্টারের টেস্টের মূল্যগুলো কমানো দরকার। তার মানে এবং একই সাথে দেখা গেছে যে এমবিবিএস ডাক্তার ছাড়া প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক না লেখার যে একটা দাবি, সেটিও কিন্তু জনগণ বোঝে। এবং 90%-এরও বেশি মানুষ কিন্তু বলেছে যে 62% মানুষ বলেছে যে এই প্রেসক্রিপশনের এমবিবিএস ডাক্তার ছাড়া অন্য কেউ অ্যান্টিবায়োটিক নিতে পারবে না। তার মানে মানুষের মধ্যে একটা সচেতনতা আছে। এই সব কিছু মিলিয়ে যখন স্বাস্থ্য সংস্কার কমিশন আজকে যে রিপোর্টটি দিল, সেটি বলা যায় যে হ্যাঁ এইগুলো মানুষই চায়, মানুষ চায় তার এই সেবাগুলো সহজ হোক, আরও হচ্ছে সেবাটা মান নিশ্চিত হোক। তো কমিশন হচ্ছে যেই প্রস্তাবগুলো দিয়েছে, আজকে যে 32টা প্রস্তাব দিয়েছে সর্বসাকুল্যে সবগুলো মিলিয়ে, এটি আসলে খুবই চমৎকার হয়েছে। কিন্তু চ্যালেঞ্জের জায়গা সেটি যে আসলে এটি বাস্তবায়ন আসলে কিভাবে করা হবে। কারণ আমাদের এই আমাদের যে পরিমাণে রিসোর্স আমরা যেভাবে কাজে লাগাতে পারি এবং আমাদের জবাবদিহিতা, এই সব কিছু মিলে একটা বড় চ্যালেঞ্জের প্রশ্ন এখনো কিন্তু রয়ে গেছে। কমিশন অবশ্যই খুব চমৎকার প্রস্তাব দিয়েছে, অনেক নতুন বিষয় আছে, যেমন স্বাস্থ্য কমিশন গঠন করার কথা বলেছে এবং আলাদাভাবে একটা স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠন করার কথা বলা হয়েছে। এগুলো কিন্তু খুব ভালো প্রস্তাব, এগুলো অনেক দিন থেকেই আলাপ আলোচনা হয়ে আসছিল। বিশেষ করে এই কমিশন যখন গঠন হলো তখন প্রাথমিকভাবে যেই বিষয়গুলোকে জোর দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে এর মধ্যে কিন্তু এগুলো কিন্তু ছিল আগে থেকেই। একইভাবে আপনি জনপ্রশাসন যে সংস্কার কমিশন, তারাও কিন্তু একটা প্রস্তাব দিয়েছে যে এই স্বাস্থ্য খাতে যাদেরকে নিয়োগ দেওয়া হয় ক্যাডার ভিত্তিক, আপনি জানেন যে খুবই অল্প পরিমাণ একটা পিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এতে কিন্তু এই যে চাহিদা, যে পরিমাণে চাহিদা আছে বাংলাদেশে এখন চিকিৎসকের চাহিদা, সেটি কিন্তু পূরণ করা সম্ভব হয় না একেবারেই। এবং পরবর্তী গত করোনার সময় কিন্তু দেখা গেছে যে একটা থোক নিয়োগ দেওয়া হয়েছে 2000 জন, কিংবা হচ্ছে যে 400-600 অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। তো এই যে এরকম ভাবে নিয়োগ না দিয়ে একটা কাঠামোগত সুন্দর একটা গোছালো জিনিসে যাতে নিয়োগ দেওয়া হয়, সেই পরিকল্পনার জন্য কিন্তু বলা হয়েছে আলাদাভাবে যাতে একটা কমিশন, একটা পিএসসির মতো একটা আলাদা গঠন করা হয়। কমল, ধরুন তারা তো বলছে, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন বলছে তারা যে সুপারিশগুলো করেছে সেটির জন্য তারা 2 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা সম্ভব।
এবং আপনি জানেন যে স্বাধীনতা 54 বছর পরও যে আমরা বারবারই স্বাস্থ্য খাতে যারা সাংবাদিক রয়েছে তারা বলছে রেফারেল সিস্টেম গড়ে তোলার কথা, তারাও একই কথা বলছেন। কিন্তু এই যে সময় 2 বছর এর মধ্যেই রেফারেল সিস্টেম বা হচ্ছে এই যে সংস্কারগুলো এটি বাস্তবায়ন করা আসলে কি সম্ভব, নাকি পরবর্তী আরো দীর্ঘ সময় লাগবে কিছু কিছু বিষয় নিয়ে? অনেকগুলো প্রশ্ন আছে, যদি কিন্তু আছে। আপনি দেখেন যে আমরা কি আসলে এই যে রেফারেল সিস্টেমের কথা বলছি, এই রেফারেল সিস্টেমের বেসিক যারা জেনারেল প্র্যাকটিশনার্স, তারা যে চিকিৎসা দেবেন তারা আসলে কতটুকু আমরা সাধারণ জনগণ কতটুকু তাদের উপর আস্থা রাখতে পারেন। কারণ আপনি জানেন যে যারা একদমই নতুন পড়াশোনা করে অথবা এমবিবিএস ডাক্তার, যারা মেডিকেল কলেজ থেকে সদ্য পাশ করা ডাক্তার, তারাই কিন্তু এই বেসিক জায়গাগুলোতে এই জেনারেল প্র্যাকটিশনার্স হিসেবে থাকবেন, আর একটু উপরের ধাপের ওরাও থাকবেন। কিন্তু আমরা এই মেডিকেল যে চিকিৎসা শিক্ষা, সেই শিক্ষাটা কি আমরা মানসম্মত করতে পেরেছি? এখনো পর্যন্ত বিশ্বমানের করতে পারিনি। এটা নিয়ে অনেক বড় প্রশ্ন আছে। এবং এই যে আমাদের এত বড় ঘাটতি আছে এই মেডিকেল শিক্ষার ক্ষেত্রে, যার কারণে আপনি দেখবেন যে এখন বহির্বিশ্বে যদি আপনি বড় ডিগ্রি কেউ নিতে যায়, হ্যাঁ, তারা একরকম অ্যালাউই হচ্ছে না। কারণ কি? তারা মানসম্মত শিক্ষা ব্যবস্থাটা এখনো নিশ্চিত করা যায়নি। সুতরাং হচ্ছে এই যে ওরাই তো যে হচ্ছে ওখানে রুট লেভেলে বা প্রান্তিক পর্যায়ে বা জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করবেন। তো সেইখানে আমরা প্রায়শই শুনি যে হয়তোবা কিছু অভিযোগ থাকে, যে ভুল চিকিৎসার কিছু অভিযোগ শোনা যায়, কিংবা হচ্ছে যে নেগলিজেন্সির বিভিন্ন অভিযোগ শোনা যায়। তো এইটা পুরোটা একটা চেইনের মতো। আপনি রেফারেল সিস্টেমের কথা বলবেন, তাহলে ওই বেসিক জায়গাগুলোতেও কিন্তু আপনাকে ঠিক করতে হবে। কমিশন সেখানে সুপারিশ করেছে, কিন্তু 2 বছরের মধ্যে আপনি বলার জন্য তো বলতেই পারেন। 54 বছরে যে জিনিস আসলে আমরা দাঁড় করাতে পারিনি, রাজনৈতিকভাবে আসলে স্বাস্থ্য খাতকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, হয়তো মুখেই বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর কথা বলছি আমি। তারপরে সরকারিভাবেও আপনি আজকে যেমন কমিশনের ওনারাই বলছিলেন যে বাজেটে স্বাস্থ্য খাত হচ্ছে 9 নাম্বার। তার মানে উনারাও আসলে হয়তো মনে মনে একটা শঙ্কা সংশয় যে 9 নম্বর থেকে আপনি কিভাবে এটিকে 1 নম্বরে নিয়ে আসবেন, অথবা কিছু না হোক অন্তত 2-3-এ নিয়ে আসবেন, সেটি আসলে কতটুকু সম্ভব উনারাও হয়তো সংশয় থাকতে পারেন, হতে পারে। হয়তো মুখে না বললেও ভেতরে ভেতরে সে শঙ্কা থেকেই, না হলে তো আর বলতেন না যে আমরা এখনো পর্যন্ত বাজেটে আসলে 9 নম্বরে আছে স্বাস্থ্য খাত। সুতরাং 2 বছরে আসলে কতটুকু সম্ভব? সদিচ্ছা থাকলে তো সম্ভবই। আমরা যেই জুলাই গণ অভ্যুত্থানে যে একটা স্পিরিটকে ধারণ করে আমরা সবকিছু পরিবর্তনের কথা বলছি, আপনি যদি সেই পরিবর্তনটা মানসিকভাবে করতে পারেন এবং পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলো যদি অ্যারেঞ্জ করতে পারেন, সেটা তো সম্ভব অবশ্যই। আপনার সেটা ধরে বলি আর একটু, যেটা হচ্ছে আপনার যদি আস্থার সংকটের কথা যেটি বলছেন আপনি, ধরুন রেফারেল সিস্টেমটা করলো, সেই চিকিৎসকের প্রতি তো আমরা অনেকটাই দেখি। আমরা নিজেরা যখন একটি সরকারি হাসপাতালে যাই, আমরাই বলি যে আরেকটু বেটার কোথায় যাওয়া যায়, আরেকটু বেটার আর কাউকে প্রেসক্রাইব করা। তো এই যে উপজেলা বা প্রান্তিক লেভেলের মানুষগুলো যখন তার উপজেলা স্বাস্থ্য সেবা নিতে যাবেন, সেখানে তারাই তো বলতে পারেন, চিকিৎসককে প্রভোগ করতে পারেন যে না, আমাকে হচ্ছে আপনি রেফার করে দেন অন্য কোনো জায়গায়। তো এই যে এই সংকটটা আসলে আমরা কিভাবে দূর করবে? এটি একটি বড় বিষয় হচ্ছে, দেখবেন যে কমিশন একটা প্রস্তাব দিয়েছে যে একদম স্বতন্ত্র একটা স্বাস্থ্য কমিশন করার। এই কমিশনের কার্যপরিধিও তারা কিছুটা টাচ দিয়েছে, সেটি হচ্ছে যে জবাবদিহিতা নিশ্চিত করা। কিভাবে? এই যে বিভিন্ন পর্যায়ে, সেটা মন্ত্রণালয় হোক এবং মানে প্রাইমারি এবং টারশিয়ারি এবং সেকেন্ডারি হেলথ কেয়ারের যেই সুবিধাগুলো আছে, এগুলো কতটুকু নিশ্চিত করা গেছে, এগুলাকে একটা জবাবদিহিতার আওতায় আনা, এবং সে অনুযায়ী এই যেটি সংসদ আছে সেই সংসদেও সেই বিষয়গুলো প্রতিবেদন আকারে পেশ করা। এবং এই যে নিশ্চিতের কথাটি বলছেন, আপনি দেখেন যে এখানে বলা হচ্ছে যে একটি স্মার্ট কার্ড বা প্রতিটি রোগীর জন্য একটি স্পেশাল আলাদা আইডেন্টিটি থাকবে, আইডি কার্ড থাকবে, ওটা একটা আইডি নাম্বার থাকবে, সেগুলো একটি সার্ভারের মাধ্যমে যুক্ত করা হবে। আপনি কিন্তু ওই সার্ভার থেকেই কে আসলে কি চিকিৎসা দিচ্ছে, কে কি টেস্ট দিচ্ছে, এই সব কিছু কিন্তু আপনি ওখান থেকে দেখতে পারবেন, খুব ইজিলি দেখতে পারবেন। সুতরাং এই যে জবাবদিহিতা নিশ্চিতের জায়গা, যদি হচ্ছে এই স্বাস্থ্য কমিশন যেটি গঠন করা হবে স্বতন্ত্রভাবে, যেটি বলা হচ্ছে, সেই কমিশনের আসলে দায়িত্ব থাকবে যে এই জবাবদিহিতা নিশ্চিত করা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই জবাবদিহিতার কথা তো অনেক আগে থেকেই বলা হচ্ছে, মন্ত্রণালয়ও তো একই জবাবদিহিতার কথা বলে, কিন্তু সেখানে আমরা আসলে সেই ঘুরে ফিরে যে মন্ত্রণালয় আবার এটিও বলে যে আমাদের একসাথে অনেক কাজ করতে হয়। কিন্তু এই কমিশন যদি হচ্ছে এই জবাবদিহিতার জায়গায় স্পেসিফিক কিছু মানুষকে দায়িত্ব দিয়ে যদি এইভাবে ঠিক করা যায়, হ্যাঁ তুমি এটি দেখবে, তুমি এই জিনিসটি দেখবে, এইভাবে করলে হচ্ছে যে মনে হয় যে হ্যাঁ সেটি আসলে জবাবদিহিতার জায়গা হয়তো নিশ্চিত করা যাবে। যেহেতু আমরা একটা
নতুন বাংলাদেশের সেটি স্বপ্ন দেখি। নিশ্চিত করা যাক, এটা আমরা অবশ্যই চাই। বেশ কিছু চিকিৎসা যেটা হচ্ছে আপনার ওষুধ বিনামূল্যে দেওয়ার কথা বলা হচ্ছিল, এটা তো আগেও বিনামূল্যে সরকারি হাসপাতালে অনেকগুলো ওষুধ দেয়া হয়, বা এই জায়গায় নতুনত্বের আসলে কি আছে? এটি বেশ কিছু জায়গায় আমরা দেখেছি রিপোর্ট করতে যে কিছু স্ট্র্যাটেজি থাকে হাসপাতালের, কিছু কিছু হাসপাতালের নামে হচ্ছে যে কিছু থোক বরাদ্দও থাকে। তারা এই থোক বরাদ্দটা বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন। যেমন কুর্মিটোলা হাসপাতালের যিনি পরিচালক বা কর্তৃপক্ষ তারা বলেন যে তারা একটা বড় অংশ ওষুধের জন্য তারা ব্যয় করেন, মানে ওষুধ তারা বিনামূল্যে যাতে বেশি সংখ্যক ওষুধ পায় তারা সেটি হচ্ছে সেই খাতে তারা ব্যয় করেন। আবার অনেক সময় দেখা যায় মুগদাতে আমরা যখন দেখি যে না, তারা হয়তো সেবার অন্য কোনো জায়গাতে সেই টাকাটা ব্যয় করেন। এখন এই যে ঔষধ প্রাপ্তির যে বিষয়টি, সরকারিভাবে এক ধরনের একটি প্ল্যান তারা করছে যে প্রত্যেকটা হাসপাতালেই সরকারিভাবে নিজস্ব একটা ফার্মেসি থাকবে, যেই ফার্মেসিতে 30% কম মূল্যে ওষুধগুলো এই জনগণ কিনতে পারবে। এটি হচ্ছে যে বিনামূল্যে ওষুধের বাইরে যে বিনামূল্যের ওষুধ যেগুলো আছে সেগুলো তো পাবেই, একই সাথে হচ্ছে যে এই 30%, তার মানে হচ্ছে বাকি টাকাটা সরকার কিন্তু ভর্তুকি দিবে। এবং এই কথার সাথে আরও একটি কথা তখন জুড়ে যায় যে আমরা আসলে বাজেট কত পাই। আজকে কমিশন বলছিলেন যে আমাদের এখনো মানে জিডিপির 5% তো কখনোই না, 1% নিচে সবসময় থাকে। সেখানে আবার কমিশন কিন্তু বলে দিয়েছেন যে হ্যাঁ 5% যদি করতে হয় তাহলে কি কি পদ্ধতিতে করা যায়। তামাক যেই প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছ থেকে একটা বড় অংশের আরো যাতে এই ট্যাক্স তারা বাড়িয়ে দেয় সেই প্রসঙ্গটি এসছে। এবং ক্ষতিকারক যে খাদ্যগুলো আছে, হ্যাঁ, এই পানীয় থেকে শুরু করে আমরা যেরকম ড্রিঙ্কসগুলো পান করি কিংবা হচ্ছে এই জাতীয় ক্ষতিকারক যে বিষয়গুলো আছে, সেইখানে তাদের একটি মানে ট্যাক্সের পরিমাণ, ভ্যাট ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিয়ে সেখান থেকে একটা অংশ এই খাতে যুক্ত করা, বাজেটে যাতে সেই পরিমাণটা বাড়ে, এরকম কিছু পথও কিন্তু বলে দিয়েছে। এবং সেটি একদিনে হবে না, ধীরে ধীরে হবে। যে বাজেট আমাদের এত বড় সংস্কারের তারা যে নানা দিক দেখিয়েছেন, অনেকগুলো ধাপ দেখিয়েছেন, প্রায় 32টির মতো তারা দফা দেখিয়েছেন, এগুলো এটি আপনি যেটি বলছেন আসলে এই যে চ্যালেঞ্জ বাস্তবায়ন করার, সেই বাজেটটি তো আসলে অনেক অপ্রতুল, যেটা আমরা বলছিলাম জিডিপির 1%-এরও অনেক কম। আবার আরেকটি ব্যাপার খেয়াল করেছেন আপনি, যেটি হচ্ছে যে বরাদ্দটি দেয়া হয় বাজেটে, সেটি কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি নাই। তাহলে একদিকে এই সংস্কার কমিশন বলেন, প্রত্যেকে বলছে, গেল সরকারও বলছিল যে বাজেট, গেল সরকারে যারা স্বাস্থ্য খাতের সাথে জড়িত ছিলেন বা বিশেষজ্ঞ তারাও বলছেন বাজেট বাড়াও, বাজেট বাড়াও, কিন্তু আমরা তো বাস্তবায়ন করতে পারি না। মানে এই ব্যাপারটা আসলে মানে কিভাবে দেখবেন? আমরা বাড়িয়ে দিলাম, 5% করে ফেললাম জিডিপির, কিন্তু বাস্তবায়নের জায়গায় আমরা যেহেতু 1%-এর কম বাজেটও বাস্তবায়ন করতে পারিনি বা পারি না, সেটা বৃদ্ধি করলে বা কি হবে? বৃদ্ধি করার থেকে আসলে বড় বিষয় হচ্ছে একটা ভারসাম্য, যে ভারসাম্যের কথা এই কমিশনও বলেছে। এর আগেও কিন্তু দেখেন যে যতবারই সরকার, অন্যান্য যারা সবসময় সরকারিভাবে বলা হচ্ছিল যে আমাদের আসলে দক্ষ জনবল নেই বা দক্ষ একটা প্ল্যান নেই, যে এই যে সরকারি যেই বেসরকারি পর্যায়ে হচ্ছে বিভিন্ন ডোনাররাও যেই সহযোগিতাগুলো করছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাজে লাগানো। এই জন্য আপনি দেখবেন যে বছর শেষে অনেক টাকা কিন্তু ফেরতও যেত, অথচ কিন্তু রোগী কিন্তু চিকিৎসা না পেয়ে, অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে প্রচুর রোগী হাসপাতালে পড়ে থাকে। এই যে একটা ভারসাম্যহীনতা, এটির কথা কিন্তু এই কমিশনও বলেছে যে হ্যাঁ, দক্ষ লোকগুলোকে ওখানে বসিয়ে তারপর এই যে স্বাস্থ্য কমিশন আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, এই সব কিছুর সমন্বয়ে যে যাতে একটা ব্যালেন্স হয়। আপনি দেখবেন যে বলা হচ্ছে যারা একদম রুরাল পর্যায়ে বা একদম এমন একটা হাওর অঞ্চলে, অথবা ধরেন যে সেন্ট মার্টিন কিংবা পার্বত্য চট্টগ্রাম, তারা হচ্ছে এইরকমভাবে একটা পর্যালোচনা করবে যে আসলে কোথায় কোন ধরনের সেবাটা জরুরি দরকার, কোনটা বেশি দরকার, কোনটা কম দরকার, সেখানে যাতে কম পড়ে না যায়, যেখানে বেশি দরকার সেখানে যাতে কম না হয়, যেখানে কম দরকার সেখানে যাতে ওভারবার্ডেন হয়ে না যায়। আপনি জানেন যে বিগত সব সরকারের আমলেই দুর্নীতি একটা বড় বিষয় ছিল। যেই প্রতিষ্ঠানগুলো ঠিকাদারির কাজ করে তারা হয়তো যেখানে দরকার নেই সেখানে তিনি প্রভাব খাটিয়ে সেখানে বরাদ্দ বেশি নিয়ে যাচ্ছেন, কিংবা যেই জনপ্রতিনিধি আছে সেই জনপ্রতিনিধি তার ওখানে হয়তো দরকার নেই, তিনি হতে পারে একজন মন্ত্রী পর্যায়ের লোক, তার এখানে সবচেয়ে বেশি বরাদ্দ, এরকম এক্সাম্পল কিন্তু ভুরি ভুরি আছে। তো এই জায়গায় হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ একটা সরবরাহ ব্যবস্থা বা একটা বিতরণ ব্যবস্থার মধ্যে তারা যেতে চান। সেই কমিশন কিন্তু সেই সুপারিশই করেছেন। এখন সরকারের দায়িত্ব হচ্ছে যে এইটাকে ভিত্তি ধরে সেই কাঠামোটা গঠন করা, শক্ত কাঠামো গঠন করা, যাতে ইচ্ছে করলেই কোনো জনপ্রতিনিধি অথবা প্রভাবশালী কেউ
এটিকে ট্রান্সফার করে তার এলাকাতে। এই কমিশনের নিশ্চয় আপনিও দেখেছেন, আমিও খেয়াল করেছি, যেটা হচ্ছে ভৌগোলিক অবস্থানের কারণে কেউ যেন বৈষম্যের শিকার না হন সেরকম ব্যবস্থা তারা হচ্ছে নেওয়ার কথা বলছিল, যে বিশ্বটা হাসপাতাল তৈরি করার ক্ষেত্রে আর কি। মাহমুদ কমল, আরেকটি খুবই ইন্টারেস্টিং বিষয় আছে এটাতে, সেটি হচ্ছে আমরা অনেকদিন ধরে এই ব্যাপারটা আমরাও চাচ্ছিলাম, বা আপনি যখন স্বাস্থ্য সেবা নিতে যান পরিবারের কেউ, নিশ্চয় যে ওষুধ বিক্রয় যে প্রতিনিধি আছে তারা নিশ্চয়ই সে ছবি তুলে, সেটা একদিক থেকে যে রোগী তার প্রাইভেসি লঙ্ঘনেরও একটি ব্যাপার। এবার তো এই কমিশন সেটিকে আসলে বলছেন যে সরাসরি চিকিৎসকের কাছে কোনো বিক্রয় প্রতিনিধি যেতে পারবেন না, অনেকগুলো স্যাম্পল দিয়ে আসেন, বা তখন হচ্ছে চিকিৎসকও চক্ষু লজ্জা হোক কিংবা অনৈতিক সুবিধার পাওয়ার কারণে হোক তাদের সে ওষুধটি প্রেসক্রাইব করে, হয়তো একটু বেশি ওষুধ প্রেসক্রাইব করে। এবার তো সেটি আসলে তারা না করছেন করার জন্য, এটি বাস্তবায়ন কি অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা, যে ওষুধ কোম্পানিগুলোকে অনেকগুলো স্টেক হোল্ডার যেহেতু, তারা আসলে এটা কিভাবে নিবে, বা তাদের যে মার্কেটিং পলিসি, এই পলিসিতে আসলে তারা চেঞ্জ করবে কিনা, মেইলে পাঠাবে কিনা, এবং যারা এই বিক্রয় প্রতিনিধি হিসেবে হাজার হাজার লোক চাকরি করে, সেটাই আসলে দেখার বিষয়। পুরো বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটি আসলে অনেক বড় চ্যালেঞ্জ। আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বাস্তবায়ন, কারণ আপনি এই জন্য আমি বলছি চ্যালেঞ্জ, অনেকে বলছেন, একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এটি যদি বাস্তবায়ন করা যায়, ওষুধের একজন রোগী যখন চিকিৎসা নিতে যাবেন তার খরচ অনেকাংশে কমে আসবে। এই অনেকাংশে বলতে হচ্ছে যে অনেকেই ধারণা করেন হয়তো অর্ধেক কমে আসবে, কিন্তু আমরা যখন ওষুধ শিল্প যে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে যখন বসেছি, তারা কিন্তু বলছেন যে এই খরচটা হচ্ছে এই অ্যাগ্রেসিভ মার্কেটিং, এইটার খরচ 5%, কারো হয়তো অনেক বেশি হতে পারে। এটি তাদের হিসেব থেকে বলা, এবং যেহেতু তারা পাবলিক লিমিটেড কোম্পানি, তাদেরকে হিসেব জমা দিতে হয়, সেখানে তারা এটি উল্লেখ করে যে এই 5%-এর বিষয়টি, যেটি অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে খরচ হয়। এখন বিষয় হচ্ছে যে এটিকে কতটুকু থামানো যাবে, কারণ দিন শেষে কিন্তু ব্যবসায়ীরা অনেক কিছুই নিয়ন্ত্রণ করে, এবং তারা তাদের এই লাভের জন্য তারা অনেক কিছুই করতে পারে, অনেক প্রভাবও খাটাতে পারে। সেইখানে আসলে সরকারকে স্ট্রিক্ট থাকা সবচেয়ে বড় জরুরি। কমিশন সুপারিশ করেছে এই ধরনের কথা, কিন্তু এর আগেও অনেকবার অনেকভাবে বিভিন্নভাবে এটি সরকারও বলেছে, কিন্তু সেটি কিন্তু আমরা বাস্তবে কিন্তু দেখিনি রূপ। আপনি হচ্ছে যদি বলেন যে আমরা এমনও কিছু অভিযোগ শুনেছি যে হ্যাঁ, হাসপাতাল আপনি দেখবেন অনেক সময় বিভিন্ন অভিযান চালায়, এই যে বিক্রয় প্রতিনিধি আছে, যে ওষুধ কোম্পানির প্রতিনিধি, তাদেরকে হয়তো ঢুকতে দেয় না, কিন্তু কোনো না কোনোভাবে তারা কিন্তু তারা প্রবেশ করে হাসপাতালে, সেটি রোগীর স্বজন বেশে হোক অথবা এমনিতে হয়তো দাঁড়িয়ে থাকে। যারা হচ্ছে একদম গ্রাম থেকে আসা, যারা একদমই কিছু জানে না, তাদের প্রেসক্রিপশনটা কিন্তু তুলে নেয় গোপনে। সেটিও অনেক সময় হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ জানলে সেটি সিজ করে নেয় তাদের সেই মোবাইল। কিন্তু এইভাবে আপনি হাসপাতালের বাইরে হলে কি করবেন? হাসপাতালের গণ্ডির বাইরে যখন তারা দাঁড়িয়ে থাকবে, সেটি আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? সেটি নিয়ন্ত্রণ করার জন্য এই যে একটি কথা বলা হয়েছে। কিন্তু এমনও অভিযোগ শোনা যাচ্ছে যে অনেক সময় ডাক্তাররাই সেই প্রেসক্রিপশনের ছবিটি তুলে রাখেন, ডাক্তাররাই হচ্ছে বিক্রয় বা এই যে ওষুধ কোম্পানির যে প্রতিনিধি আছে তাদের কাছে সেটি সরবরাহ করেন। তো এটি আসলে একদমই কিছু নৈতিকতারও বিষয়, আপনার দায়িত্ববোধেরও বিষয়, দেশের প্রতিও কিছু দায়িত্ব আছে, যে আপনি যদি অনেক লুকিয়ে যদি কোনো কিছু করেন, সেটি নিয়ন্ত্রণ আসলে কে করবে? আপনার এই বোধ তো জাগ্রত করতে হবে যে হ্যাঁ, আমি এই যে একটা সুবিধা নিচ্ছি, সেই সুবিধা থেকে আমি হয়তো কিছু হয়তো একটা উপকার পাচ্ছি, কিন্তু দেশের মানুষ, সেই দেশের মানুষ কেউ না কেউ হয়তো হতদরিদ্র হোক, তার নিজের আত্মীয় হতে পারে। দিন শেষে কিন্তু এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো, ঔষধ প্রস্তুত কোম্পানি যেই আছে, তারা কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে সেটি টাকা দিয়ে নিয়ে নেবে, সেটি নিশ্চয়ই তার পকেট থেকে ভরে দিবে না। তো এই যে নৈতিকতার জায়গা থেকেও একটা বড় গ্রুমিং সেশন দরকার, এবং পাশাপাশি এটিকে আসলে হয়তো একটা আইনি কাঠামো অথবা একটা বিধির মধ্যে নিয়ে আসতে হবে যে না, এটি একদমই করা যাবে না। যদি হচ্ছে কেউ সেটি ধরা পড়ে, আমি যতটুকু জানি স্বাস্থ্যসেবা সুরক্ষা আইনে এরকম একটি নিয়ম লেখা আছে, সেটি রোগ নির্ণয়ের ক্ষেত্রেও যখন ডায়াগনস্টিক সেন্টারগুলো টেস্ট দেয়, আপনি জানেন যে সেখান থেকেও একটি অংশ কিন্তু ডাক্তাররা পান, সেটিতেও একটি বাধ্যবাধকতার একটা চেষ্টা করা হচ্ছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে দালালদের দৌরাত্ম্য কমানোর জন্য সম্ভবত কমিশন সুপারিশ করেছে, এবং একই সাথে বলা হয়েছে যে সরকারি হাসপাতাল থেকে যাতে বেসরকারিতে স্থানান্তর করার জন্য যদি কোনো অভিযোগ পেয়ে থাকে সেটিও ব্যবস্থা নেওয়ার কথা মনে হয় এই কমিশন। এটি বলেছে হচ্ছে যে রেফার যাতে কেউ না করে, কিন্তু আমরা আসলে জানি কি যে সরকারি হাসপাতাল থেকে রেফার খুব কম হয়। সরকারি হাসপাতাল থেকে তো হয়তো সরকারি হাসপাতালে হয়, কিন্তু সরকারি হাসপাতাল থেকে
বেসরকারি হাসপাতালে এই রেফারেলটা খুবই কম হয়, বরঞ্চ বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে রেফারেলটা বেশি হয়। কিন্তু এখন আপনি যদি বলেন হচ্ছে যে আমাদের যে চর্চাটা হয় যে আপনি হয়তো সোহরাওয়ার্দী হাসপাতালে নিউরোসার্জারি বিভাগ আছে বা নিউরোলজি বিভাগ আছে, এখন একটা স্ট্রোকের পেশেন্ট যখন সোহরাওয়ার্দী হাসপাতালে যাবে, সোহরাওয়ার্দী হাসপাতালের খুব কাছেই কিন্তু আবার নিউরো সায়েন্স হাসপাতাল। সোহরাওয়ার্দী হাসপাতালের এই রেফারটাকে সম্ভবত নিরুৎসাহিত করা হয়নি। বেসরকারিতে যদি আপনি বা দালালদের খপ্পরে পড়ে অনেকেই তো আছে, আবার অনেকেরই আছে দেখবেন আপনি হাসপাতালের সাথে তারা রিলেটেড, বেসরকারি হাসপাতাল, তারা অনেক সময় কোনো কৌশলে বা হচ্ছে সরাসরি কোনো না কোনোভাবে তাদেরকে প্রভোগ করার চেষ্টা করে যে আপনি ওইখানে যেতে পারেন বা কম টাকায় করে দিব। এরকম ঘটনা অহরহ ঘটে আমাদের। এটি একমাত্রই হয় আসলে ওই হাসপাতালে যদি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সিট না থাকে, সেবার আপনি জানেন যে ঢাকা শহরের হাসপাতালগুলো সবকিছু তো ঢাকা কেন্দ্রিক, কি পরিমাণে প্রেশার সেখানে থাকে, গ্রামের প্রচুর মানুষ এখানে চলে আসে। সো এইখানে যেরকমটি বলা হয়েছে আঞ্চলিকভাবে বিভাগীয় পর্যায়ে, এবং সবচেয়ে বড় এটি চমক বলা যায় এই কমিশনের যেটি প্রস্তাব, সেটি হচ্ছে প্রাথমিক যে স্বাস্থ্যসেবা আছে এটি একদম বিনামূল্যে। আসলে এটি এই যে প্রাথমিক স্বাস্থ্য সেবার যে ব্যাপারটি একেবারে বিনামূল্যে করে দেয়া, অর্থাৎ একটি নির্দিষ্ট রোগীদেরকে, এটি তো অনেক বেশি চ্যালেঞ্জের। আমাদের আসলে কত কোটি জনগণ কত কোটিকে দিবে, বা হচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো সক্ষমতা কি বাংলাদেশে রয়েছে কিনা? একটি বিষয় হচ্ছে যে আসলে স্বাস্থ্য খাতের এই সব কিছুই যে ঘাটতিগুলোর কথা বলছি সবগুলোই আসলে চ্যালেঞ্জের। কোনোটা হচ্ছে হয়তো অল্প চ্যালেঞ্জের, কোনোটা খুব বেশি চ্যালেঞ্জের, কিন্তু চ্যালেঞ্জের। এখন হচ্ছে যে এরকম তো না যে হচ্ছে যে কোনো একটা বড় চ্যালেঞ্জ বলে আমি সেটাকে একটু পরে করলাম বা অ্যাভয়েড করে গেলাম, এটা হোক বা একটু দুর্বল মানে কি বলে একটি কম ইয়ের দিকে দেখলাম, মূল্যায়নের দিক থেকে দেখলাম, বিষয়টি তা নয়। একটি বিষয় হচ্ছে যে একদিক থেকে আমাকে যদি বলেন আমাদের প্রাথমিক যেই মানে স্বাস্থ্যসেবা প্রাথমিক এটিকে কিন্তু সাংবিধানিক অধিকার হিসেবে তারা দাবি করেছে স্বাস্থ্য কমিশন, যাতে সুপারিশ করা হয়। এবং এটি না করলে সত্যিকার অর্থেই যে আপনি একটি সাধারণ জ্বর ঠান্ডা কাশির জন্য হলেও আপনি যদি একটা ভালো, আমাদের একটা অভ্যাস আছে, চর্চা হয়ে গেছে যে একটা বড় ডাক্তার দেখাবো, মানে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো, তার কাছে যে হয়তো খুব বড় মানের ভালো মানের হাসপাতাল হলে 1800-2000 টাকাও কিন্তু খরচ করে, কিন্তু আসলে কি সেটির জন্য মানে জরুরি? একটা সাধারণ জ্বর ঠান্ডা কাশির জন্য নিশ্চয়ই সেটি জরুরি না, যেখানে আমার প্রাথমিক বা সরকারি পর্যায়ে আমি 10 টাকা টিকিট দিয়ে খুব সহজে নিশ্চিত করতে পারছি। এই প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য কিন্তু কোনো ধনী গরিব কারো কথা কিন্তু বলা হয় না, সবার কথা বলা হয়েছে, শুধু হতদরিদ্রের কথা বলা হয়নি। এটি অধিকার হিসেবে রেখে সংবিধানে এটি সংযুক্ত করে এটি নিশ্চিত করা হয়েছে। এবং আমি মনে করি যে উপজেলা লেভেলেই যদি এই উপজেলা লেভেলগুলো বা কমিউনিটি হেলথ কেয়ার যেগুলো আছে এগুলোতেই যদি হচ্ছে আপনি এই সেবাটা অনেকাংশে নিশ্চিত করতে পারেন, তাহলে কিন্তু এই টারশিয়ারি লেভেলে অথবা শহর কেন্দ্রিক এই চাপটা কিন্তু অনেকটাই কমে যাবে। সুতরাং হচ্ছে যে এই যে বিভিন্ন নিয়োগের কথা আসছে, এই যে আলাদা একটা সার্ভিস কমিশনের কথা বলা হচ্ছে, এটির মাধ্যমে যদি এই যে ভারসাম্যপূর্ণ নিয়োগ যদি করা হয়, তাহলে কিন্তু সেখানে উপজেলা লেভেলেও সেই চিকিৎসক থাকবে এবং সেবার মানগুলোও কিন্তু। আপনি যেহেতু নিয়োগের কথাই বলছেন, আমারও প্রশ্ন যাচ্ছে, সেটি হচ্ছে আপনি জানেন যে স্বাস্থ্য অধিদপ্তর বা হচ্ছে স্বাস্থ্য খাত যারা নিয়ন্ত্রণ করে একদম ঊর্ধ্বতন যে মানুষগুলো, তারা হচ্ছে পলিটিক্যালি সবসময় আমরা বিগত সময়গুলোতে দেখে আসছি নিয়োগ হয়ে আসছেন, অর্থাৎ বিএনপি হলে বিএনপি পন্থী ডাক্তার বা এরকম কেউ হচ্ছে অধিদপ্তরের মহাপরিচালক হচ্ছে, আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ, দুটি দলই তো সবসময় ছিল, সেই পন্থীরাই হচ্ছে। এবার এই কমিশন হচ্ছে সুপারিশ করেছে যাতে সার্চ কমিটির মাধ্যমে, এই ব্যাপারটিকে আসলে কিভাবে দেখছেন? এটি হলে আপনি রেফারেল সিস্টেম বলেন, আরেকটি ব্যাপার যেটি বলছে উপজেলা পর্যায়েও চিকিৎসকরা যাবে, এখন যারা যেতে চায় না, যেহেতু আমার সমস্ত সুবিধা শহর কেন্দ্রিক হয়, এই ব্যাপারগুলো থেকে তো সুন্দরভাবে সমাধান হবে বলে মনে করেন আপনি? একটি বিষয় হচ্ছে যে এখানে কয়েকটা ধাপে বলি। একটি হচ্ছে যে উপজেলা লেভেলে একটা সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলা হচ্ছে। সেই সুযোগ সুবিধা এটা ডাক্তারদের অনেক দিনের দাবি ছিল। শুধু সুযোগ সুবিধা না, সুযোগ সুবিধার পাশাপাশি তারা নিরাপত্তাটাও চেয়েছে, কারণ উপজেলা লেভেলে অনেক প্রভাবশালী লোক আছে যারা একটু হয়তো অবহেলা হলে বা চিকিৎসা দিতে একটু দেরি হলে তারা অনেকটা ক্ষিপ্ত হয়ে ওঠেন, ডাক্তারের উপর মারধর করেন। এই জন্য কিন্তু দেখবেন যে এই কমিশন কিন্তু একটি পুলিশ আলাদাভাবে হাসপাতালগুলোর জন্য একটি মেডিকেল পুলিশের একটি দাবি করেছে বা একটি সুপারিশ করেছে, সুপারিশ করেছে। একই সঙ্গে দেখবেন যে এই যে সার্চ কমিটির কথা যেটি বললেন, এই সার্চ কমিটির মাধ্যমে এই যে ঊর্ধ্বতন নিয়োগগুলো, যেগুলো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, এবং সেখানে একটা কার্যপরিধিও তারা ঠিক করে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, তারপরে হচ্ছে অধিদপ্তরের মহাপরিচালকের ক্ষেত্রে,
সেই নিয়োগগুলো কিন্তু হচ্ছে সার্চ কমিটির মাধ্যমে করতে হবে। এখন সার্চ কমিটিকে আসলে সেই নৈতিকভাবে তার সেই দায়িত্বটা নিতে হবে যে হ্যাঁ আমি আমার উপর কোনো চাপ আসলে সেই চাপটা হচ্ছে আমি আসলে দেখব না, দেশের স্বার্থে আমি এখানে যোগ্য লোকটাকেই বসাবো। এবং এই কমিশনও কিন্তু সেটিই চাইছে, এবং কমিশন স্পেসিফিকভাবে বলে দিয়েছে যে কোনো রাজনৈতিক দলের কোনো একটা পদধারী লোক সে এই সব যে প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে নির্বাহী কোনো পদে থাকতে পারবেন না। হাসপাতালের পরিচালক কিংবা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি কিংবা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, এই পর্যায়ে তাদেরকে রাখা যাবে না। একদম এটি নিয়ম করেই তারা আবেদন করেছে বা সুপারিশ করেছে যে এটি যাতে সার্চ কমিটি সেই বিষয়গুলো লক্ষ্য রাখে। হ্যাঁ, মাহমুদ কামাল, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরাও চাই যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন যে সকল প্রস্তাবনা দিয়েছে সেটি আসলে বাস্তবায়ন হোক, এই উচ্চবিলাসী হোক বা যাই হোক, যতগুলো চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এটি আসলে বাস্তবায়ন হবে। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সংবাদ বিশ্লেষণ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকের মতো সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।